কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভোরে। অনেকে বলছেন যে এই কাব্যি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য এমনটা নয়, ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। এই ছিল একেবারে সরকারি খাস জমি, কোন এক জাদুতে সেটা হয়ে গেল অত্যাধুনিক বিনোদন পার্ক। অবশ্য জাদুর কথা বললে জাদু এখানে সবে শুরু, শেষ নয়। তার কারণ কোন জাদুতে শুধু রাজনৈতিক দল নয়, এলআইসির মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা শুধু যে গাঁটছড়া বেঁধেছিল রোজভ্যালি সংস্থার সঙ্গে তা নয়, দুবার তাদের সেই গাঁটছড়া চুক্তিটি রিনিউ করা হয়েছে। কোথাও কোনো বাধা আসেনি কোন জাদুতে, সেই নিয়েই আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। সরকারি ছত্রছায়ায় রোজভ্যালির রমরমা, এজেন্সি দেয় এলআইসি, জমি দেয় ত্রিপুরা সরকার। এটা অনেকটা আমরা মহালয়া শুনতাম না, যে ব্রহ্মা দিলেন কমণ্ডলু, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, ওই রকম শোনালো। যাই হোক, আমাদের বিতর্কে আমার একদিকে আছেন সুদীপ রায় বর্মন, বিরোধী দলনেতা ত্রিপুরা বিধানসভা, আছেন সুবীর দে, আহ্বায়ক আমানতকারী ও এজেন্ট সুরক্ষা মঞ্চ, অন্যদিকে রয়েছেন অশোক ঘোষ, আরএসপি শ্রমিক ফ্রন্টের নেতা, এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার, একই সঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া আমার সঙ্গে অন্য স্টুডিওতে আছেন। ওদের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো ত্রিপুরায় আজকে এই রোজভ্যালি সংস্থাকে নিয়ে ঠিক কী অভিযোগ উঠেছে। বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কাণ্ডে এবার একেবারে কলকাতায় এসে সুর চড়ালো ত্রিপুরা কংগ্রেস। আক্রমণের লক্ষ্য দেশের একমাত্র সিপিএম শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরার বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন দাবি করেন, রোজভ্যালি তাদের রাজ্যে যে পার্ক তৈরি করেছে তা বেআইনিভাবে তৈরি হয়েছে, এর অর্ধেকই সরকারি জমি বলে দাবি তার। রোজভ্যালি পার্কের একটা উদ্বোধন যেটা মোস্ট ইলিগাল, প্রায় অর্ধেক জমি সরকারি জমি এই রোজভ্যালি গ্রাস করে রেখেছে। মুখ্যমন্ত্রী যখন এই উদ্বোধন অনুষ্ঠানে যান, ঢালাও সার্টিফিকেট প্রদান করলেন। ত্রিপুরা কংগ্রেসের দাবি, শুধুমাত্র রোজভ্যালি নয়, অন্যান্য বেসরকারি সংস্থার অনুষ্ঠানেও উপস্থিত থেকেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নিজের দাবির সপক্ষে ছবিও তুলে ধরেন ত্রিপুরার বিরোধী দলনেতা। এই সারদা চিটফান্ড কোম্পানির ওখানে একটা সকালবেলা খবরের কাগজের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছিলেন। কসমিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের বার্ষিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছিলেন। ব্ল্যাক স্যুটে সানি আহমদ ওয়ারসি সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে। ত্রিপুরার বিরোধী দলনেতার আরও দাবি, মুখ্যমন্ত্রীর পাশাপাশি সিপিএম এর মন্ত্রী বিধায়করাও বেআইনি আর্থিক সংস্থার অনুষ্ঠানে উপস্থিত থেকে এমন বক্তব্য পেশ করতেন যাতে সাধারণ মানুষ ওইসব সংস্থায় বিনিয়োগ করতে ভরসা পান। চিফ মিনিস্টার, ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ মানুষের পুঁজি যাতে এখানে রাখে, তার জন্য যা যা কথাবার্তা বলা দরকার সবটাই ওনারা বললেন। কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে মানিক সরকার আগেই দাবি করেছিলেন, বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ত্রিপুরা সরকারই প্রথম সিবিআই তদন্তের সুপারিশ করেছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই দাবিও উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। উনি বলছেন, ত্রিপুরা সরকারই তো প্রথম যে আমরা সিবিআই এর কাছে পাঠিয়েছি, সম্পূর্ণ ভুল। আসাম সরকার 2013 সালের 6ই মে 11টা চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে সুমোটো সিবিআইকে দিয়ে তদন্ত করার জন্য চিঠি পাঠিয়েছিল। ত্রিপুরার বিরোধী দলনেতার এও দাবি, প্রথমে যেসব আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়ে রাজ্য সরকার সিবিআইকে চিঠি দিয়েছিল তাতে রোজভ্যালির নামই ছিল না। পরে বিরোধীদের চাপে তালিকায় এই সংস্থার নাম ঢোকানো হলেও কত টাকার তছরূপের অভিযোগ তার উল্লেখ ছিল না। এ রাজ্যে সিপিএম যখন সারদাকাণ্ডে তৃণমূলকে কোণঠাসা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তখন তাদের নাকের ডগায় বসে মানিক সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ শুনে দিয়ে তাদের অস্বস্তি বাড়িয়ে দিল ত্রিপুরা কংগ্রেস, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। সুদীপবাবু, আমায় প্রথম বলুন যে মানিক সরকার তার প্রথম সাংবাদিক সম্মেলনে এবং মন্ত্রীরা যেটা বলছেন যে এই যে রোজভ্যালির বিনোদন পার্কের উদ্বোধন, এখানে তো মানিক সরকার যাননি, তার সঙ্গে কংগ্রেসের আপনার দলের এমএলএও গেছিলেন, তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এটা ঠিক। আমাদের দলের এক বিধায়ক, স্থানীয় বিধায়ক দিলীপ সরকার, ওই চিটফান্ড পার্ক অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে উনি গেছেন। মুখ্যমন্ত্রী যাবে বলেই শুধু দিলীপ সরকার নয়, অনেকেই গেছে। তো স্বাভাবিকভাবে দিলীপ সরকার কিন্তু সরকারি ভাবে যাননি, হি ইজ নো ওয়ান অফ দ্য গভর্নমেন্ট। আমি সব বুঝলাম, কিন্তু আমি বলছি দিলীপ সরকার গেলেন মানিক সরকারের জন্য আর গৌতম কুণ্ডুর জন্য নয়, এটা আপনি বোঝাতে পারবেন? না না, নিশ্চয়ই না। আমরা এই মুভকে আমরা কোনো সময় আমরা প্রেস মিটেও বলেছি যে কংগ্রেস
উনার এই মুভটাকে এন্ডোর্স করে না, হি হ্যাজ কমিটেড অ্যান অফেন্স এন্ড নাও ইট ইজ আপ টু দ্য সিবিআই টু টেক কগনিজেন্স অফ ইট এন্ড টু টেক কিন্তু দলের তো একটা কাজ থেকে আপনি দল থেকে বহিষ্কার করতে পারতেন, বার্তা যেত। আপনি এক্স্যাক্টলি যেটা চাইছেন মানিক সরকারের পদত্যাগ, সেটা আপনি বিধায়ককে ওপরে সেই নিয়মটা প্রযোজ্য হচ্ছে না। না, বিধায়ক তো আপনি দল থেকেই বহিষ্কার করেননি, ওনার উপস্থিতি ছিল যেটা কাম্য নয়, কিন্তু হি ডিড নট ডেলিভার এনি লেকচার, কোনো ভাষণ উনি প্রমোট করেননি চিটফান্ডকে। এখানে মানিক সরকারের সঙ্গে ওকে যদি আমরা মানে সেম অফেন্সের ব্র্যাকেট করি, হি ডিড নট প্রমোট। ইয়েস, আপনি বলতে পারেন যে ওনার প্রেজেন্সটাই তো প্রমোট করার মতো যথেষ্ট। ইয়েস, ফর দ্যাট we have taken cognizance of it, our party has taken cognizance of it, and he's going to face the music very shortly. বাট আমি দ্বিতীয় পার্টে আসি। মানিক সরকারের আরেকটা বক্তব্য যে যদি এই সরকার অর্থাৎ ত্রিপুরা সরকার কিছু লুকোতে চাইতো, তাহলে সবার আগে সিবিআই তদন্তের নির্দেশ দিত না বা তদন্তের জন্য আবেদন করতো না কোর্টে। না, এটা সম্পূর্ণভাবে ভুল। আমি দেখলাম আপনি প্রেস কনফারেন্সে বলছেন যে আগে আসাম সরকার করেছে। অ্যাবসলিউটলি, আসাম সরকার করেছে। আমাদের চাপে আমাদের বিধানসভায় যখন আমরা আসাম সরকারের মুভটা দেখি, তখন বিধানসভায় আমরা খুব হইচই চেঁচামেচি করি, এবং আমাদের বিধানসভার প্রসিডিংও আছে, আমাদের সাথে আছে, আমরা দেখাতেও পারি। তারপর তো বল ঠিক আছে, আমাদের আপত্তি নেই, আমরা দেখি একটু আমরা বসে এটা একটু বিশ্লেষণ করে তারপর কি করা যায়। তারপর আমরা দেখলাম মে মাসের 12 তারিখ একটা চিঠি সরকারের তরফ থেকে যায় সিবিআই চেয়ে 27টা কেসের। এই 27টা কেসের মধ্যে রোজ ভ্যালির নাম ছিল না। আমরা যখন আবার প্রশ্ন করলাম ওয়াই নট রোজ ভ্যালি, তারপর আবার 27শে মে আবার দ্বিতীয় দফায় 10টা কেস পাঠান, টোটাল 37টা। এর মধ্যে রোজ ভ্যালির নাম ছিল। আপনি বলছেন এই যে দ্বিতীয় দফায় রোজ ভ্যালির নাম ইনক্লুড করা, এর পেছনে বিরোধীদের আন্দোলন ছিল? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং শুধু তাই নয়, নামও পাঠিয়েছে, কিন্তু ভূমিকা যেন না থাকে, সিবিআই এটাকে গ্রহণ করেনি। ওনারা যে সুপারিশ করেছেন, কারণ টোটাল অ্যামাউন্ট ওয়াজ নট ইন্ডিকেটেড ইন দ্য এফআইআর। এজাহারের মধ্যে কি পরিমাণ অর্থ ওরা ত্রিপুরা থেকে নিয়ে গেছে কিংবা মানে ইয়ে করে সাইফনিং করেছে, সেটা কোনো উল্লেখ ছিল না। সিবিআই যখন রাজ্য সরকারকে জানালো দ্যাট since the amount is relatively small in other chit fund cases, we are not going to take, we are going to take out of this 37 the quantum of money which is in the higher side, we are going to take those. Fine, আমি অশোকদার কাছে আসবো। অশোক, আপনি আমায় একটা কথা বলুন, সেটা হচ্ছে 2008-এ মানিক সরকার গেলেন রোজ ভ্যালি অ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধনে। 2011-এ খাস জমি দখলের বিরুদ্ধে নোটিশ পাঠালেন সেই মানিক সরকারের সরকার। 2008 থেকে 11 একটা নোটিশ পাঠাতে 3 বছর লেগে গেল। এটা বিশ্বাস করাতে পারবেন মানুষকে যে তারা চিটফান্ড সংস্থার বিরুদ্ধে যথেষ্ট কঠোর? কে বিশ্বাস করবে? আমি একেবারে পরিষ্কার করে ধারাবাহিকভাবে আমি 4টি কথা শুধু বলতে চাইছি। একটা কথা আমি খুব স্পষ্ট মনে করি, বাম হতে পারে, অবাম হতে পারে, কিন্তু কখনোই রাজনৈতিক সহায়তা বা রাজনৈতিক মদত ছাড়া বা বিভিন্নভাবে রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্বের ইনভলভমেন্ট ছাড়া এই ধরনের চিটফান্ড তার রমরমা হয় না। কি সারদা, কি রোজ ভ্যালি, কি এমপিএস, এরকম আরো যে অজস্র শত শত রয়েছে, প্রত্যেকেরই কারো সংগৃহীত রাজনৈতিক দলের মধ্যে সিপিএম এরও নাম রয়েছে। আমি বলছি সেই সংগৃহীত অর্থের পরিমাণ 50 লাখ কি 50 কোটি কি 5 কোটি ম্যাটার করে না, কিন্তু যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের বিভিন্নভাবে ইনভলভমেন্ট হয় এবং শেষ পর্যন্ত যেটা জনস্বার্থের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমি এখানে একটা তথ্য দেবো, আমি ভুল হলে সুদীপ বাবু ডেটা থাকলে আপনি বলবেন। রোজ ভ্যালির বিনোদন পার্কে 13 একরের মতো খাস জমি সরাসরি তারা দখল করেছে বলে সুদীপ বাবুদের অভিযোগ। ত্রিপুরার আইন অনুযায়ী উপজাতি সরকারের বিশেষ অনুমতি ছাড়া কিনতে পারে না। 5 একর জমি সম্পূর্ণ অনুমতি ছাড়া কেনা হয়েছে। একই সরকারের কি ব্যবস্থা নিয়েছে? একটা নোটিশ পাঠাতে 3 বছর। আমি বলছি এখানে যেটা সেটা হচ্ছে গোটা কাজটাই আইনের চোখে প্রশ্নের মধ্যে এসে পড়েছে। কিন্তু আমি এখানে দুটো কথা শুধু বলতে চাইছি। একটা হচ্ছে যে এটা ঠিক আসাম সরকার প্রথমে সিবিআই চেয়েছে, কিন্তু পরে ত্রিপুরা সরকারও সিবিআই চেয়েছে, পশ্চিমবঙ্গের মতো ব্যাপারটা নয়। আর দুই হচ্ছে একটা বিষয়, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি বলছেন পশ্চিমবঙ্গের মতো নয়, ঠিকই মানিক সরকারের তার দল রাস্তায় নেমে সিবিআই এর বিরুদ্ধে আন্দোলন করেনি। সরকারি জমি দখল করে একটা পার্ক হয়েছে, উদ্বোধনে মুখ্যমন্ত্রী যাবেন কেন? আচ্ছা, এটা যদিও আমি আবার বলে দিচ্ছি, এটা বিরোধীদের ছাপানো কাগজ। একের পর এক শুধু রোজ ভ্যালি, আমি এটা বলছি না তো, পাতার পর পাতা মানিক সরকার এবং মন্ত্রীদের ছবি চিটফান্ড মালিকদের সঙ্গে পাতার পর পাতা। এক্স্যাক্টলি, আমি শুধু বলছি কংগ্রেস যে কথাটা বলেছে, কথাটার মধ্যে তো
প্রাথমিকভাবে প্রামাণ্য রয়েছে, এটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু আমি বলতে চাইছি সেটা হচ্ছে একটা বিষয়কে আমি নিজে কগনিজেন্সে নিতে চাইছি এবং প্রয়োজনে নিশ্চয়ই সিবিআই এই সমস্ত বিষয় তদন্ত করতে পারে। একটা হচ্ছে মানিক সরকার নিজে বলেছেন, কেউ বলতে পারবেন না যে আমি রোজ ভ্যালিতে টাকা রাখতে বলেছি, এটা মানিক সরকার নিজে বলেছেন। সত্য মিথ্যা কি আছে নিশ্চয়ই সিবিআই তদন্ত করবে। আমার কথা হচ্ছে যে এটা খুব পরিষ্কার হতে পারে মানিক সরকার যে কেউ হতে পারে, কিন্তু কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং সিবিআই যদি তদন্ত করতে চায় তাহলে মানিক সরকার সম্পর্কেও তাদের যদি প্রশ্ন থাকে সে প্রশ্ন করতেই পারে। কোনো মুখ্যমন্ত্রী হলে তিনি আইনের ঊর্ধ্বে উঠবেন তা নয়। এমনকি যেমন আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, আমি স্পষ্ট দ্বিধাহীন কণ্ঠে বলছি যে আমি বলছি এই আপনার কণ্ঠটা আরো স্পষ্ট আরো দ্বিধাহীন হতো না যদি মানিক সরকার তিনি বলতেন যে আমি পদত্যাগ করছি, আমি নির্দোষ প্রমাণ হলে আবার আমি মুখ্যমন্ত্রী হতে পারবো। আমি এখনই এখানে দাঁড়িয়ে বলতে পারবো না, নৈতিকতার কথা বলেন তো আপনারা, কারণ এটা ত্রিপুরার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার রাজনীতি, ত্রিপুরার বিধায়কেরা, ত্রিপুরার বামফ্রন্ট তারা কি করবেন তার পরিপ্রেক্ষিতে। একটা জিনিস আপনি মানবেন, মানিক সরকার এবং তার মন্ত্রিসভার সহকর্মীরা বলছেন আমরা জানতাম না কি সংস্থা। ওই পদে থাকলে, সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকলে জানতাম না কোনো কথা। মদন মিত্র বলছেন জানতাম না। আমি মদন মিত্রকে অবিশ্বাস করব, মানিক সরকারকে বিশ্বাস করব কোন যুক্তিতে? এখানে একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কগনিজেন্স নিতে হবে। মদনও বলেছেন জানতেন না। মানিক সরকার জানতেন না। আপনি মদন বিশ্বাসকে বিশ্বাস করবেন না, মদন মিত্র সরকারকে বিশ্বাস করবেন যে মানিক অন্য মন্ত্রীরা নাও জানতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী জানতেন না, এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু এলআইসি হলো কি করে? এলআইসি আমি আসছি অজুহাত নয়, তার না জানাটা অপরাধ। অবশ্যই অবশ্যই আমি একই সঙ্গে শুরু করেছিলাম যে ত্রিপুরা সরকার শুধু নয়, রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসির ভূমিকা দেখাবো আপনাদের। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতীয় জীবন বীমা নিগম, বিনিয়োগের জন্য দেশবাসীর কাছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা ভরসার প্রতীক। অভিযোগ, এহেন এলআইসির সঙ্গে করা চুক্তিকে সামনে রেখেই নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছিল রোজ ভ্যালি, বেড়েছিল তাদের রমরমা। আর তার চেয়েও বড় প্রশ্ন হলো, নিয়ামক সংস্থা সেবি যখন 1999 সালেই জানিয়েছিল যে রোজ ভ্যালি বেআইনিভাবে ব্যবসা করছে, তখন তারও 3 বছর পরে কি করে সেই সংস্থাকেই কর্পোরেট এজেন্ট হিসেবে নিয়োগ করলো এলআইসি? কিভাবে চুক্তিতে ছাড়পত্র দিল বীমা নিয়ামক সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা IRDA? 2002 ডিসেম্বরে কর্পোরেট এজেন্ট হিসেবে রোজ ভ্যালির সঙ্গে এলআইসি চুক্তিতে ছাড়পত্র দেয় IRDA। সেই চুক্তি মাফিক বাজার থেকে এলআইসির হয়ে টাকা তুলতেন রোজ ভ্যালির এজেন্টরা। এরপর 2005 ও 2008 চুক্তি পুনর্নবীকরণ হয়। সেই মতো 2011 ডিসেম্বর মাস পর্যন্ত এলআইসির কর্পোরেট এজেন্ট হিসেবে কাজ করার অনুমতি ছিল রোজ ভ্যালির। কিন্তু তার আগেই রোজ ভ্যালির বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে। কর্পোরেট এজেন্ট হিসেবে রোজ ভ্যালির কাজ খতিয়ে দেখতে 2010 সালের 27 ও 28 মে রঘুনাথপুরে ভিআইপি রোডে রোজ ভ্যালির অফিসে অন সাইট ইন্সপেকশনে যান এলআইসির আধিকারিকরা। তাদের নজরে আসে বেশ কিছু অনিয়ম, যেমন বাজার থেকে টাকা তোলার জন্য অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়াও অন্যদের দিয়ে টাকা তোলানো হচ্ছিল। তাছাড়া IRDA এর নিয়ম অনুযায়ী এলআইসিতে টাকা রাখার জন্য কোনো অ্যাডমিনিস্ট্রেশন ফি বা সার্ভিস চার্জ নেওয়া যায় না, কিন্তু তা মানছিল না রোজ ভ্যালি। এছাড়া প্রসেসিং ফি, জয়েনিং ফি, অ্যাডমিশন ফি ইত্যাদি নামে রোজ ভ্যালি গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছিল। এসব অনিয়ম দেখে 2012 সালের মার্চ মাসে এলআইসির সঙ্গে রোজ ভ্যালির চুক্তি বাতিলের নির্দেশ দেয় IRDA। কিন্তু ততদিনে 9 বছর ধরে এলআইসির এজেন্ট হিসেবে কাজ করা হয়ে গিয়েছে রোজ ভ্যালির। এমন অভিযোগও উঠছে, এলআইসির সঙ্গে চুক্তিকে সামনে খাড়া করে আমানতকারীদের মন জয় করে টাকা তুলেছে রোজ ভ্যালি। সেবি যেমন কেন্দ্রীয় নিয়ামক সংস্থা, তেমনি IRDAও কেন্দ্রীয় নিয়ামক সংস্থা, এলআইসি আবার রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাহলে সেবির সতর্কবার্তা IRDA এর নজর এড়িয়ে গেল কি করে? এলআইসির সঙ্গে যখন রোজ ভ্যালির চুক্তি হয় তখন কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার। পরে যখন চুক্তি পুনর্নবীকরণ হয়েছে তখন ক্ষমতায় কংগ্রেস নেতৃত্বাধীন UPA। নানা মহলে প্রশ্ন, এই দুই প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও কি চুক্তি নিয়ে নিজেদের দায় এড়াতে পারে? সারদার সঙ্গে রেলের সংস্থা IRCTC-র চুক্তির সময় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই চুক্তি নিয়ে যেমন বিরোধীরা সরব হয়েছে, তেমনি এলআইসি রোজ ভ্যালি চুক্তি নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। ABP আনন্দ।
সুদীপবাবু, আপনি আমায় বলুন, 1999 সালে সেবি ত্রিপুরা সরকারকে বলছে যে বেআইনি ব্যবসা করছে রোজ ভ্যালি। তারপরে 2002-তে ক্ষমতায় তখন বিজেপি, তারা এলআইসির সঙ্গে কর্পোরেট এজেন্ট হলো, চুক্তি হলো। 2005-এ ফার্স্ট রিনিউয়াল হলো, 2008-এ সেকেন্ড রিনিউয়াল হলো। সুদীপবাবু, কেন্দ্রে কারা? কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। আপনারা কংগ্রেস দল করেন, ত্রিপুরায় এই ধরনের জালিয়াতি সম্পর্কে সচেতন, তো আপনারা কংগ্রেসকে বললেন না? আপনি এমএলএ, ইউপিএ সরকার দুবার রিনিউয়াল করলো, 2005, 2008, 3 বছর করে রিনিউয়াল। কি ভূমিকা ছিল আপনাদের? এই জিনিসটা কিন্তু আমরা জানতাম না। এই জিনিসটা যে ঘটেছে এটা কিন্তু মানে প্রকাশ পায়নি। আপনি জানতেন না, কিন্তু আমি বলছি সেবি তো জানিয়েছিল, সেবি তো জানতো। কেন্দ্র সংস্থা আপনাদের কার আন্ডারে? কেন্দ্রীয় সংস্থা সেবি জানিয়েছে, কেন্দ্রীয় অর্থ দপ্তরের আন্ডারে। অ্যাবসলিউটলি সেবি জানিয়েছে রাজ্য সরকারগুলোকে যে এই যে রোজ ভ্যালি তাদের আরবিআই এবং সেবির কোনো অনুমোদন নেই, কাজে তোমরা ওদের গতি প্রকৃতির উপর নজর রাখো, যে টোটালি বেআইনি একটা কোম্পানি এই কাজগুলো করতে পারে। এখন এই যে চুক্তি এলআইসির সঙ্গে না, আমি বলছি রাজ্য খুব ভুল করেছে, বারবার বলছি, কিন্তু আমি বলছি যে আপনাদের কেন্দ্র সংস্থা, তাদের রাষ্ট্রায়ত্ত সংস্থা সেবি, সেবির যে কোনো রিপোর্ট দিল্লিতে যায়, সেবির যে কোনো রিপোর্টের কপি, শুনুন, মানে সেবির যে কোনো রিপোর্টের কপি, রাজ্য সরকারকে পাঠানো কপি, দিল্লির অর্থ, কোনো সন্দেহ নেই, অর্থ মন্ত্রকের আন্ডারে তো সেবি যাবে তো বটেই। জিনিস বলবো যে রোজ ভ্যালি এবং এলআইসির ক্ষেত্রে আইআরডিএ যে চিঠি দিয়েছে, চেয়ারম্যান যে ক্যান্সেলেশন করেছে, অদ্ভুতভাবে একটা মিসিং, একটা লোক, একটা সংস্থা একটা অপরাধ করলো এবং সেখানে একটা জিনিস দেখবেন, কোনো ইনভেস্টিগেশনের জন্য ফার্দার রেকমেন্ডেশন করলেন না কোনো ভারতীয় আর্থিক দুর্নীতি দমন শাখাকে। ইকোনমিক্স অফেন্স উইং কি করলো? আজকে তারা বললো যে তোমার চুক্তি বাতিল। আজকে যে মানুষগুলো রোজ ভ্যালিতে এলআইসির টাকা রাখলো, সেই টাকা কিভাবে উদ্ধার হবে তার জন্য ভারত সরকার কোনো দায়বদ্ধতা নেবে না। একটা জিনিস, আরেকটা জিনিস আপনাদের কাছে আলোতে নিয়ে আসি। রোজ ভ্যালির দুটি কোম্পানি ছিল, একটা হচ্ছে রোজ ভ্যালি হেলথ ক্লাব, আর একটা হচ্ছে চেন মার্কেটিং রোজ ভ্যালি, যেটার সাথে এলআইসির চুক্তি আর ন্যাশনাল ইন্স্যুরেন্সের সাথে এখনো আজকের দিনেও এটার এগেইনস্টে কোনো অর্ডার হয়নি, অথচ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লক্ষ লক্ষ পলিসি উঠে গেছে রোজ ভ্যালির মাধ্যমে। আজকে এই যে আজকে বলছেন একটি কাগজে, আমি তো ছাপা দেখলাম, একেবারে পরপর দুটি সংস্থা, ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং আজকেও রোজ ভ্যালি হেলথ ক্লাব কেন তার লাইসেন্স সিজ হলো না? এবং সবচেয়ে বড় কথা, এই দুটি সংস্থা আন্ডারে, এই দুটি সংস্থা এবং দুটি সংস্থার জন্য ইকোনমিক্স অফেন্সিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফিনান্স, তখন কে ছিল মিনিস্ট্রি অফ ফিনান্সের, কে দায়িত্বে ছিল, কে ছিলেন সেই মন্ত্রী যিনি এই বিষয়টা উদ্যোগ নেননি? কেন তার দপ্তর কেন উদ্যোগ নেয়নি? আজকে এজেন্টদেরকে শত্রু করা হচ্ছে, এজেন্টদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, এজেন্টদের ওপর পুলিশ অত্যাচার করছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এজেন্টরা কি জন্য এজেন্ট হয়েছিল? এই এলআইসি ছবি দেখে, ন্যাশনাল ইন্স্যুরেন্স ছবি দেখে, মানুষ ভালো থাকার জন্য, তাদের লড়াই করা, তারা রোজগার করার জন্য। যদি আজকে এলআইসি কে, ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্সকে দেখিয়ে যদি এটা করে, তাহলে সেই দিনকার যারা সরকার ছিল, কংগ্রেস সরকার, তারা কি করছিলেন? সেই প্রশ্নই আমি করলাম, তার আগের সরকারের কাছেই যাই। আমি শিশির বাবু আপনার কাছে যাব। কোনো সন্দেহ নেই আপনারা দিবারাত্র বলেন যে আইআরসিটিসি সারদার ক্ষেত্রে একটা এই ব্র্যান্ড বিল্ডিং, ক্রেডিবিলিটি বিল্ডিং এ যথেষ্ট বড় ভূমিকা নিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী, সরাসরি আপনারা রাজনৈতিক আক্রমণ করেন। আমি ধরে নিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তার রেলমন্ত্রিত্বের কালে এই চুক্তি খুব খারাপ। আপনি কি বলবেন রোজ ভ্যালির সঙ্গে? আপনাকে খানিকক্ষণ আগে যে তথ্য আমি দিলাম যে রোজ ভ্যালির সঙ্গে এলআইসির গাঁটছড়া হলো, কর্পোরেট এজেন্ট হলো রোজ ভ্যালি 2002-এ, তখন এনডিএ সরকার আপনাদের। আচ্ছা, বাজপেয়ী সরকার এবং তার আগে 1999 সালেই কিন্তু সেবি হচ্ছে অর্থমন্ত্রকের আন্ডারে, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রোজ ভ্যালি ত্রিপুরা মানে বেআইনি ব্যবসা করছে, একেবারে পরিষ্কার ভাষায়। এ দায় তো আপনাদেরও, শিশির বাবু। একটা টেকনিক্যাল কথা বলি সুমন বাবু। প্রথমত, সেবি আইআরডিএ ঠিক আরবিআইয়ের মতন স্বাধীন সংস্থা। এরা টেকনিক্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভলি কিন্তু অর্থ মন্ত্রকের আন্ডারে, কিন্তু এরা রেগুলেটর। এক সেকেন্ড আমি বলি দাদা, এক সেকেন্ড আমি বলি। শিশির বাবু, এইভাবে
ভাবের ঘরে চুরি করবেন না। আইএডএ ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি দাদা, সমস্ত দাদা, জায়গায় দেয়। আপনি আমার আজকে বিষয়ে দয়া LIC, করে আমাকে corporate- বোঝাবেন না। এইগুলোকে গোজামিল দেবেন না। দেবনারায়ণ বাবু, সবই তো স্বাধীন দেবনারায়ণ বাবু, বলুন, আপনি বলুন। দয়া করে আমার বিষয় বীমা আমার বিষয় আমাকে বোঝাবেন না। শিশিরবাবু প্লিজ কমপ্লিট করুন। এক সেকেন্ড আমাকে বলতে দেবেন দেবনারায়ণ বাবু। এবারে বলুন। বলুন। আচ্ছা আমি নোট অফ ডিসেন্টটা দিয়ে নিলাম। দেবনারায়ণ বাবু, আপনার অনুমতি আছে? হ্যাঁ বলুন। আপনার অনুমতি আছে? না না বলুন, বলুন। বলুন না। বীমা বিষয় হচ্ছে আমার বিষয়, উনি আমাকে বীমাটা বোঝাচ্ছেন, এটাই আশ্চর্য। প্লিজ আইআরডিএ কিংবা সেবি আপনি চেক করে নিন। আপনি কি বলবেন আরবিআই আমাদের অর্থ মন্ত্রীর অধীনে, অর্থ দপ্তরের অধীনে? একেবারে না। রেগুলেটর সরকারের অধীনে হয় না, এটা একটু পরিষ্কার বুঝে নিন। এক নম্বর কথা, এলআইসির সঙ্গে যে চুক্তি হলো এটা একটা বিষয়, আর হেলথ ক্লাবে এই দুটি বিষয়। তো আজকে ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি কিংবা ন্যাশনাল ইন্স্যুরেন্স সাধারণ বীমা ওদের সামনে রোজ ভ্যালি একটা প্রস্তাব রাখলো। যখন ওটা দেখা গেল দ্যাট না এই প্রস্তাবের মধ্যে একটা কিছু মানে বড় ফাঁক আছে, এলআইসি সেটা বাতিল করেছে। এলআইসির কাছে আর কি উপায়টা কি থাকবে? শিশিরবাবু, বেআইনি সংস্থা, তাকে 99 সালে সেবি বলে দিয়েছে পারমিশন নেই, বলছেন আর আপনি কোনো অনুমতি নেই। আপনার কথা যে আমার সঙ্গে মাথার সঙ্গে মিলছে। আরবিআই দিল্লিতে অর্থমন্ত্রী জানে না, পরিষ্কার 99 সালে বলে দিয়েছে। পাঞ্জাবে একটা কেস হয়েছিল। হ্যাঁ, সবই। একটা শিশিরবাবু একটা রেফারেন্স দিই, আমি এই পরদিন পাঞ্জাবের কেসের রেফারেন্স দিয়ে দেবো। পাঞ্জাবে এই ধরনের এলআইসির নাম করে টাকা তুলেছিল, তখন আইআরডিএ ইকোনমিক্স অফেন্স উইং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্সকে রিকোয়েস্ট করেছিল যে ফার্দার ইনভেস্টিগেট করে এই টাকা উদ্ধারের কাজ করো। তখন কিন্তু প্রণব বাবু কিন্তু অর্থমন্ত্রী, সুতরাং সেই জায়গা থেকে কিন্তু টাকা উদ্ধার হয়েছিল, অপরাধী জেলে গেছিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল। মানুষ কি চাইছে? মানুষ, আপনারা কেন্দ্রে রয়েছেন, আগে ছিলেন এনারা, মানুষ চাইছে যে তারা নিরাপদে তাদের আর্থিক সুরক্ষাটা। আমার চুক্তিটা হলো কি করে? চুক্তি হলো 3 বছর অন্তর অন্তর নিয়মিতভাবে দুবার সেটা রিনিউয়াল অবধি হলো। এই কথাটা বলবেন, অবিশ্বাস্য। হচ্ছে যে আমাদের ভুল হয়েছে। আমার একটা প্রশ্ন, একটা কথা পরিষ্কার, হ্যাঁ। দ্যাট দেখুন এজেন্টরা এইখানে যে বলছেন দ্যাট মানুষের ভালোর জন্য করেছেন, এটা কি আমরা অস্বীকার করতে পারি দ্যাট নিজের স্বার্থের জন্য করেছিলেন? এটা কি অস্বীকার করা যায়? এলআইসি থাকলে মানুষের বিশ্বাসযোগ্যতা বেড়ে যায়। এখানে এলআইসির নাম করে সমস্ত কিছু প্রচার করে হচ্ছে। আপনি দেখুন, দেখুন প্লিজ দেখুন, কোন জায়গা থেকে একটা জিনিস বলি শিশিরবাবু, আপনি যদি একটা দায়িত্বশীল ব্যক্তি, আজকে যদি এজেন্টদের, গরিব এজেন্ট, তাদের ওপর যদি এই কথা বলেন, তারা কিন্তু ঘর বাড়ি ছাড়া হবে। আজকে কিভাবে এজেন্টদের প্রতারণা করছে, বাংলার বেকার ছেলেমেয়েরা কিভাবে প্রতারিত হয়েছে, তার জন্য দেখুন কিভাবে চলেছে। তখন যদি একটা লাইন বলতেন এটা আমাদেরও স্বার্থ হয়েছে, আমি মেনে নিতাম। আপনি কিন্তু একেবারেই চলে গেলেন, আপনি সবাই জন্য করলেন। আপনি আমানতকারী, যারা মরে গেছে, আসল যারা 1 পয়সা পায়নি, যাদের সব পয়সা চলে গেছে, ওদের হয়ে কিছু কথা বলছেন না? অবশ্যই তো, এটা তো দুটো পক্ষের এক জায়গা। আমি তো বুঝলাম, কিন্তু আমি বলছি দেবনারায়ণ বাবু, দেবনারায়ণ বাবু, ফাইন ফাইন। আমার কতগুলো ব্যাপার আমার একটু মানে জড়িয়ে যাচ্ছে। মানে একটা জিনিস না, জড়ানো তো না, এখানেও পশ্চিমবঙ্গে 14 বছর করেছে। মন্দারমণি কিভাবে হয়েছে? মন্দারমণিটা কত সময় হয়েছিল? এই কর্পোরেট এজেন্ট, এই এলআইসির টাকাটা আমরা এই থেকে পড়েছি, এই টাকাটা ওখানে ঢালা হয়েছে। সুমন বাবু, ঠিক ঠিক ঠিক, সুমন বাবু, আমি 1 সেকেন্ড একটা কথা বলি। সুমন বাবু, আমি 1 সেকেন্ড একটা কথা বলি। যেন কোন দলের না, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় গৌতম কুণ্ডুর বাড়ি গেছে। সুমন বাবু, যে দেবনারায়ণ বাবু যে কথা বলছেন, আমি একটা কথা বলি, আমি একটা ছোট্ট কথা বলি। আমি আপনার স্টুডিও, আপনারই প্রোগ্রামে আমি আগে একটা কথা বলেছি, আমি অনেকবার বলেছি
আচ্ছা প্লিজ আমি দেবনারায়ণ বাবু এক সেকেন্ড, আমি অনেকবার বলেছি একটা কথা, এই যে বাবুল আমি আপনার স্টুডিওতে অনেকবার একটা কথা বলেছি, যখন বামফ্রন্ট সরকার ছিল খুব জোর গলায়, খুব বামফ্রন্ট সরকার জোর গলায় বলতো দ্যাট ক্ষুদ্র সঞ্চয় আমরা দেশে 1 নম্বর বলে যেত, তখন কি মনে হয়নি দ্যাট এই যে টাকা এখন কোথায় যাবে, মানুষের টাকা, আমরা যদি আর কোনো চ্যানেল না খুলি এইসব হবে, তখন কি মানুষের দিকে কোনো খেয়াল আসেনি? এই মুহূর্তে রোজ ভ্যালি সংস্থার ক্ষেত্রে যে প্রচার পুস্তিকা, প্রচারের বই বেরিয়েছে এইমাত্র সুবীর বাবু আমার হাতে দিলেন, তাতে কিন্তু পরিষ্কারভাবে এলআইসির সঙ্গে এই সংস্থার গাঁটছড়া কিভাবে হয়েছে এবং সেটাকে আমানতকারীদের কাছে কনফিডেন্স বিল্ড করার একটা অস্ত্র হিসেবে এত মোটা বই ছাপা হয়েছে। শুরুই হচ্ছে 5 পাতার মধ্যে বিস্তারিতভাবে বলা হচ্ছে যে কিভাবে এলআইসির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রোজ ভ্যালি সংস্থার। কোনো সন্দেহের অবকাশ নেই যে সংস্থার ক্ষেত্রে মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালিত হয়েছে। আমি দ্রুত একবার দেখাবো, দেবনারায়ণ বাবুকে দেখাতে চাইবো যে আজকে কুণাল ঘোষ রোজ ভ্যালি নিয়ে প্রশ্নের জবাবে আদালত থেকে বেরোনোর সময় ঠিক কি বলেছেন। আমার একজন পরিচিত মাত্র, ফলে আমার সঙ্গে মানে সেইটুকুই দেখা হয়েছে, ফলে রোজ ভ্যালি নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, আমি বলতে পারবো না, আমি সেভাবে চিনি না। রোজ ভ্যালি নিয়ে যারা বলতে পারবেন জিজ্ঞাসা করুন, তাপস পাল, মদন মিত্র, সৃঞ্জয় বোস, মমতা ব্যানার্জি, তাদেরকে জিজ্ঞাসা করুন। দেবনারায়ণ বাবু শুধু সিপিএম, ত্রিপুরা আর পশ্চিমবঙ্গে শুধু সিপিএম, ওর তো ব্যক্তিগত একটা জিনিস আজকে থেকে না, 2009 থেকে যখন বললে তো হবে না, চাচ্ছে নিজের দোষটাকে অন্যকে 2009 তে রোজ ভ্যালি এলআইসি চুক্তির ভাঙে এবং দুর্নীতি বেরিয়ে আসে যে এলআইসির নামে টাকা তুলে রোজ ভ্যালি ওই রিয়েল এস্টেট, তারপরে ট্যুর ট্রাভেল এই সবে ইনভেস্ট করে। দ্বিতীয় বিষয়, তখন কেন্দ্রে কে ছিলেন? কেন্দ্রে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিলেন, তখন কংগ্রেস সাক্ষী ছিলেন। 2, 3 হচ্ছে আজকে যখন কথা হচ্ছে, এটা দুর্ভাগ্যের বিষয়, আমি শিশির বাবুর কথাটা আমি খুব দুঃখ পেলাম। এই আন্দোলন যখন শুরু হয় তখন প্রথম আমাদের এই আন্দোলনে শ্রমিক ভট্টাচার্য কিন্তু আসতেন। আজকে আপনারা এজেন্টদের বিরুদ্ধে কথা বললেন, এটা আমার খুব দুঃখ লাগলো। একটা কথা, আজকে এই জায়গা থেকে এজেন্টই প্রথম দাবি করেছে টাকা ফেরত। সিপিএম তার নিজের শক্তিটাকে কন্ট্রোল করছে, এইটা মনে রাখবেন। দুটো রাজ্যেই কিন্তু সিপিএম সরকার যখন ছিল তখন এই সেবি, আইআরডিএ, আরবিএ কোন ধরনের লাইসেন্স ছাড়া কিভাবে ব্যবসা শুরু করতে পারলো এই রোজ ভ্যালি? অবকাশ নেই। একটার পর একটা কেন্দ্রীয় সংস্থা এবং রাজনৈতিক দল সবাই মিলে এই বাংলায় এবং প্রতিবেশী রাজ্যগুলিতে চিটফান্ডের ব্যবসা চালিয়েছে, সন্দেহের অবকাশ নেই। এখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে গেছে, কিন্তু আমার সময় শেষ, দ্রুত আমি বিরতি নেব। এই টেক্সট মেসেজের যুগে, হোয়াটসঅ্যাপ কিংবা স্কাইপের যুগে চিঠির যে এত গুরুত্ব আছে তাকে জানতো, কিন্তু সেই চিঠি নিয়ে এবার একেবারে লুকোচুরি খেলা শুরু হয়েছে। প্রথমবার চিঠি গেল কিন্তু কারুর নাম নেই, তাই চিঠি ফেরত এলো। দ্বিতীয়বার চিঠি গেল কিন্তু যার নামে গেল তার পথ পাল্টে গেছে, সে চিঠিও ফেরত এলো। কিন্তু সিবিআইয়ের গোয়েন্দারা একেবারে নাছোড়, সেই জন্য আজকে তৃতীয়বার আবার স্পিড পোস্টে সেই চিঠি গেল, প্রাপক নতুন, ঠিকানা পুরনো এবং বিষয়বস্তুও পুরনো। এবার কি হবে তৃণমূলের উত্তর, সেই নিয়েই আমাদের আজকের এই বিতর্ক। আমাদের আজকের বিষয়, টিএমসির ঘরে ফের সিবিআইয়ের চিঠি, মুকুল রায়ের জায়গায় সুব্রত বক্সী, নথি খতিয়ে ডেকে পাঠানোর সিদ্ধান্ত।
আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন অশোক ঘোষ, আরএসপি শ্রমিক ফ্রন্টের নেতা, আছেন কংগ্রেস নেতা সর্দার আমজাদ আলী, অন্যদিকে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা এবং শিক্ষক বিজন সরকার। ওনাদের কাছে আসবো, কিন্তু আজকে স্পিড পোস্টে সিবিআই সেই চিঠি অবশেষে পৌঁছলো তৃণমূল ভবনে। দেখুন, দ্বিতীয়বার তৃণমূল ভবনে পৌঁছলো সিবিআই এর নোটিশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, স্পিড পোস্ট মারফত পাঠানো চিঠিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির কাছে 2010 থেকে 2014 সাল পর্যন্ত দলের আয় ব্যয়ের হিসাব নিকেশ এবং ব্যালেন্স শিটের কপি চাওয়া হয়েছে। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে ছবি বিক্রি থেকে হওয়া আয়ের বিষয়েও। এছাড়াও বিজ্ঞাপন এবং অনুদান বাবদ কত টাকা দলের তহবিলে জমা পড়েছে তাও জানতে চেয়েছে সিবিআই। বিরোধীরাও একযোগে জবাব চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে। 15 লাখের হিসাবও দিতে হবে, কোথা থেকে এসেছিল, এখানে ছবিও কে কিনেছিল, কত টাকায় কিনেছে দিতে হবে। মুখ্যমন্ত্রী সাহেবার নোটিশ এসে গেছে, সিবিআই সাহস দেখিয়ে দিয়েছে। এবার আপনার কি সাহস আছে সেটা আপনি দেখান। টাকা যেভাবে লুট করেছে কি করে দেখাবে, রেকর্ড দেখাবে? তুমি যদি বেআইনি পথে টাকা রোজগার করো সে টাকাটা দেখাতে পারবে না। সেই জন্য এত গাত্র জ্বালা, মুখ্যমন্ত্রী এত গাত্র জ্বালা, এই জন্য হিসেব দিতে এত ভয় পাচ্ছে। সোমবার স্পিড পোস্ট মারফত নোটিশ পৌঁছয় তৃণমূল ভবনে। যাবতীয় নথি জমা দেওয়ার জন্য শাসক দলকে 1 সপ্তাহ সময় দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিকে সিবিআই সূত্রটির দাবি, নথি খতিয়ে দেখার পর সুব্রত বক্সিকে তলবেরও সম্ভাবনা রয়েছে। সোমবার সিবিআই এর চিঠি পাওয়ার আগে এবং চিঠি পাওয়ার পরে দু রকমের সুর শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। নোটিশ দেওয়া হলে তার উত্তর হবে, কি বিষয়বস্তু আছে দেখবো, দেখে যা করার বলবো। আমাদের তৃণমূল দলে এরকম 1000টা চিঠি আসে, আমি প্রতিদিন এই চিঠি রিসিভ করি, যেটার মনে হয় উত্তর দেওয়ার দরকার হয় উত্তর দিই। যে চিঠি পেয়েছি আমরা দলের মধ্যে তা আলোচনা করব, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। তাই চিঠির বিষয়বস্তু দেখে তার উত্তরের ব্যবস্থা নেব। যারা সিবিআইকে এই কাজে ব্যবহার করছেন তারা ভুলে গেছেন যে আয় ব্যয়ের হিসেবটা ইনকাম ট্যাক্স দপ্তরে যায়। প্রসঙ্গত 5ই মার্চ প্রথমবার তৃণমূল ভবনে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। হিসেব চাওয়া হয়েছিল মুকুল রায়ের কাছে, যদিও এরপরই মুকুল রায় সিবিআইকে ইমেল করে জানিয়ে দেন 28শে ফেব্রুয়ারির পর তাঁকে তৃণমূলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই চিঠির জবাব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এ বিষয়ে যা বলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই বলবে। সূত্রের দাবি, কোন ঠিকানায় সুব্রত বক্সিকে চিঠি পাঠানো হবে সেটা জানতেই 2রা এপ্রিল তৃণমূল ভবনে ফোন করে সিবিআই, যার জেরে ঘনিষ্ঠ মহলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সিবিআই সূত্রে দাবি, ফোনে সুব্রত বক্সিকে না পেয়ে তার নামের চিঠি সরাসরি তৃণমূল ভবনেই পাঠিয়ে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিরোধীদের মতে, ত্রিনেত্রর মতো সংস্থা, যার অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে, তারা কি করে তৃণমূলের তহবিলে 1,40,00,000 টাকা দিল, এবং কুপন কেলেঙ্কারি কাণ্ডে স্বপনকান্তি ঘোষের দাবি মতো দলীয় প্রার্থীদের দেওয়া প্রায় 34 কোটি টাকার হিসেব কেন তৃণমূলের আয় ব্যয়ের হিসেবে নেই সুব্রত বক্সিকে, তা নিয়েও প্রশ্ন করা উচিত সিবিআই এর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। দর্শকদের জানিয়ে দেবো যে আরেকটা বড় খবরও আজকে হয়েছে। আজকে ওড়িশার একজন পিটিশন করেন যে কোর্ট মনিটরিংয়ে এই চিটফান্ড সংক্রান্ত সিবিআই তদন্ত হবে কিনা। সুপ্রিম কোর্ট অবশ্য পরিষ্কার বলে দিয়েছে যে সিবিআই অফিসাররা তদন্ত করছেন তাদের সততা প্রশ্নাতীত, এবং সেখানেই সুপ্রিম কোর্ট থামেনি, একেবারে পরিষ্কার ভাষায় বলেছে যে এই মুহূর্তে কোর্ট মনিটরিংয়ের কোনো প্রয়োজন নেই। এটা নিয়ে প্রথম প্রশ্ন অশোকবাবুর কাছে আসবো। অশোকবাবু, প্রথম বলুন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক কথা বলেছে আজকে সিবিআই এবং অবশ্যই মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের। বলেছেন যে সিবিআই ছোট ছোট সংস্থাগুলো যাদের আমানতের পরিমাণ 50 লক্ষ টাকার কম করতে চায়নি, সেখানে কোর্ট পাল্টা আর্গুমেন্ট দিয়েছে যে ছোট ছোট চিটফান্ডগুলোতেও যদি রাজনীতিকদের যোগ মেলে, লার্জার কনস্পিরেসি জড়িয়ে থাকতে পারে, সেক্ষেত্রে বাদ দেওয়া উচিত নয়। এছাড়া সিবিআই একেবারে কোর্টে দাঁড়িয়ে বলল যে স্টেট পুলিশ তাদের সঙ্গে সহযোগিতা করছে না। কি বলবেন? কোর্ট যা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত, খুব পরিষ্কার কথা। এবং এই ধরনের পঞ্জি স্কিম, চিটফান্ড, কার্যত যা মানুষকে প্রতারণা, মানুষের সঙ্গে প্রতারণা। কারণ কোনো চিটফান্ড আমাদের পশ্চিমবাংলায় যেভাবে চিটফান্ডের এই সারদা বা রোজ ভ্যালি বা এমপিএস, এই যে এর যে গ্রোথ বা উন্নয়ন ঘটেছে, যেভাবে টাকা না বুঝলাম, কিন্তু আজকে এই টাকা কোনোদিন সিবিআই গোয়েন্দারা পরিষ্কার বলছে যে তাদের কাছে ম্যান পাওয়ার নেই, যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার নেই। এই পরিস্থিতিতে স্টেট পুলিশ যদি কোঅপারেশন না করে, সেক্ষেত্রে একটা আপনি মানবেন যে অত্যন্ত বড় সমস্যা দেখা দেবে, এবং সিবিআই আলাদা কোর্টও নয়। দেখা দিচ্ছে এই কারণেই আমি বলছি যে রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনৈতিক ইনভলভমেন্ট ছাড়া এই পঞ্জি স্কিমগুলো গড়ে উঠতে পারে না বা এদের ব্যবসার বিস্তার ঘটে না। এখন
রাজ্য পুলিশ সহযোগিতা করছে না, এতো সিবিআই অনেকবার বলেছে। আমি মনে করি এটা খুব সহজ কথা, কেন টিএমসি নেতারা এত উত্তেজিত হচ্ছেন সিবিআই হিসেব চেয়েছে বলে, তার আমি কোনো কারণ বুঝি না। কারণ হিসাব চাওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, হিসেব দেওয়াটাও স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচন কমিশন এবং আয়কর দপ্তরকে টিএমসি হিসেব দিয়েছে। আমরা সব পলিটিক্যাল পার্টি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, স্বীকৃত রাজনৈতিক দল, আমরা সবাই দিই। যদি কখনো নির্বাচন কমিশন বা সিবিআই কোনো একটা অভিযোগ থেকে হিসেবটা জানতে চায়, এইখানেই পার্থবাবু আজকে বলেছেন যে আয় ব্যয়ের হিসেব ইনকাম ট্যাক্স জানবে, সিবিআই কেন জানবে? জাস্টিফাই, কারণ অভিযোগটা উঠেছে, এখানে দুটো গুরুত্বপূর্ণ কথা। অভিযোগটা উঠেছে তৃণমূল কংগ্রেস সারদার টাকা পেয়েছে, সারদার টাকা ব্যবহার করেছে রাজনৈতিক কাজে, অভিযোগ সারদা নিয়ে। সুতরাং তৃণমূলকে জাস্টিফাই করতে হবে যে সিবিআই যা জানতে চায় ছবি বিক্রির টাকা থেকে আর বাকিটা, সেটা কতটা জাস্টিফাই। আরেকটা কথা শুধু আরেকটা কথা, মমতা নিজে বলেছেন ওদের কেন চিঠি দিচ্ছে, আমাকে ডাকুক আমি বলবো। এবারে চিঠির উত্তর কি দেবেন সুব্রত বক্সী বুঝবেন, তৃণমূল বুঝবেন। কিন্তু যদি দেখা যায় এই উত্তর এড়িয়ে যাচ্ছেন, তাহলে সিবিআই উচিত মমতাকে ডাকা, কারণ মমতা নিজে বলেছেন আমাকে ডাকুক। জয়প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে বলেছেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি। ইফ ইট ইজ লেফট টু দ্য স্টেট পুলিশ, দোজ ইনভলভড ইন লার্জার কনস্পিরেসি মে গেট স্কট ফ্রি। পরিষ্কার ভাষায় বিচারপতি বলছেন রাজ্য পুলিশে অনাস্থা জ্ঞাপন করে যে রাজ্য পুলিশের ওপর দায়িত্ব দিলে এই বৃহত্তর ষড়যন্ত্রে যারা যুক্ত তারা সম্পূর্ণ মুক্তি পেয়ে যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। বাংলার সবকটা মানুষ জানে, বাংলার প্রতিটা মানুষ জানে, যদি আজকে ছেড়ে দেওয়া হয় সিবিআইয়ের হাত থেকে, সুপ্রিম কোর্টকে আর সিবিআইকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বল্লে বল্লে বলে নাচতে শুরু করবে। আচ্ছা, কিন্তু উল্টোটাও বলুন, সেটা হচ্ছে 50 লক্ষ টাকার কম আমানত এত সংস্থা আছে, বছরের পর বছর এতগুলো চিটফান্ড সংস্থা বেআইনি ব্যবসা করছে। আমি বলছি সিবিআই তো 3 গুণ ম্যান পাওয়ার দিয়েও সামলাতে পারবে না, কতগুলো কেসের সমাধান করবে। ডিটারেন্টের কাজ হবে। আজকে যদি বলে না হবে না, তাহলে আমাদের এখানকার যারা এই তৃণমূল কংগ্রেসের পোষিত, গত আগে বামফ্রন্ট কি করেছে সেই হিস্ট্রিতে যেতে চাইছি না, এই আধুনিক সময়ে তৃণমূল কংগ্রেস দ্বারা পোষিত যারা, তারা নাম চেঞ্জ করে 50 লাখ করে চলতে শুরু করবে। একটা ডিটারেন্ট দরকার, সুপ্রিম কোর্ট ঠিকই করেছে। এক, দ্বিতীয় একটা কথা মনে করিয়ে দিই, আচ্ছা আজদার নাম আপনি জানতেন? আজদার নামে মানে আজকে সুপ্রিম কোর্টে এক্স্যাক্টলি এটাই বলেছে। আজদা, মদনদা, মুকুলদা, কত দাদা আছে তার কোনো ঠিক নেই। সুপ্রিম কোর্ট এইটাই বলছেন যে ছোট ক্ষেত্রেও রাজনৈতিক ষড়যন্ত্র যুক্ত থাকতে পারে। একদম। এবং আপনি বলুন একটা জিনিস, একটা কয়েকদিন আগে আমরা এখানে বারবার আলোচনা করেছি, সুমন তুমি বলেছো, জয়প্রকাশ দা আপনার কি মনে হচ্ছে না সিবিআই থেমে যাচ্ছে? এটা প্রশ্ন উঠেছে। আজকে কিন্তু এটা পরিষ্কার, সিবিআই থামেনি, যেটা তুমি প্রথম বলে শুরু করলে। আপনি কোন ভাবা যায় আজকে যদি একটা কর্পোরেট সংস্থা হয়, তার যদি কর্মী বদল হয়, তারা চিঠি নেবে না? তাদের নামে চিঠি যাচ্ছে। এই তৃণমূল কংগ্রেস অদ্ভুত একটা দল, বলে দিল কি আমাদের মুকুল রায় নয়, আমরা চিঠি নেব না। আজকে একটু আগে পার্থবাবু একটা মজার স্টেটমেন্ট করেছে, আমি আশা করব ওনারা কেউ নিশ্চয়ই আমার কথাটা বলবেন পার্থবাবুকে বা ইনি শুনবেন। বিষয়বস্তু কি উনি শোনেন, আজকেও সাংবাদিক সম্মেলন ডেকে এই অনুষ্ঠানের সম্পর্কে রেফার করেছেন। খুব ভালো, নিয়মিত দেখেন। উনি বলেছেন বিষয়বস্তু কি আছে দেখে উত্তর দেব। বিষয়বস্তু গত 3 সপ্তাহ ধরে বাংলার শিক্ষিত সমস্ত লোক, যারা একটু ইংরেজি জানে আবার বাংলাও যারা জানে, সবাই জানে। যদি পার্থবাবু এখনো না জেনে থাকেন, তাহলে এই যে বলেন না মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ, কি মানুষের সঙ্গে যোগাযোগ? বাংলার যে কোনো বাজারে গিয়ে জিজ্ঞেস করুন না যে সিবিআই যে মুকুল বাবুকে চিঠি দিয়েছিলেন 4টে পয়েন্ট কি ছিল, মুখস্থ বলে দেবে। আর উনি এখনো জানেন না। এটা এগুলোই অদ্ভুত লাগে আমার। আমি দ্রুত একবার দেখে নেব যে কেন স্পিড পোস্ট, কেন সিবিআই কর্তারা ঠিক করলেন আজ সকালে যে স্পিড পোস্টেই এই চিঠি বা নোটিশ পাঠাতে হবে। দেখুন, ইমেল কিংবা কোনো প্রতিনিধি মারফত নয়, স্পিড পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর নামে নোটিশ পাঠালো সিবিআই। যা দেখে অনেকেরই মনে প্রশ্ন উঠেছে, তৃণমূল ভবনে নোটিশ পাঠানোর জন্য স্পিড পোস্টকেই বা কেন বেছে নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? আরও তো উপায় ছিল।
সিবিআই সূত্রে দাবি অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই পথে হাঁটার সিদ্ধান্ত। কি সেই অতীত অভিজ্ঞতা? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, প্রথম যেদিন তাদের প্রতিনিধি নোটিশ নিয়ে তৃণমূল ভবনে গিয়েছিলেন সেদিন তাঁর চিঠিটি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে লেখা, তাতে কারোর নাম উল্লেখ করা ছিল না। সিবিআই এর দাবি, চিঠি নিয়ে গেলে তৃণমূল ভবনের তরফে তাঁদের বলা হয় এই চিঠিতে কারোর নাম নেই, ফলে তাঁরা এটা নিতে পারবেন না। অগত্যা ফিরে যেতে হয় সিবিআই এর ওই প্রতিনিধিকে। এরপর চিঠিতে মুকুল রায়ের নাম লিখে ফের সিবিআই এর তরফে তা তৃণমূল ভবনে পাঠানো হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, তাঁরা জানতেন না ততদিনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুকুল রায়কে এবং ওই পদে তখন সুব্রত বক্সী এসে গিয়েছেন। সিবিআই এর দাবি, ভুল ব্যক্তির নাম দেখেও চিঠিটি নিয়ে নেওয়া হয়, যার জেরে পরে বিস্তর জটিলতা তৈরি হয়। শুধু তাই নয়, সূত্রের খবর সম্প্রতি তৃণমূল ভবনে সুব্রত বক্সীর খোঁজে সিবিআই এর করা ফোন নিয়েও বিতর্ক তৈরি হয়। ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিবিআই যদি দায়িত্বশীল তদন্তকারী সংস্থাই হয় তাহলে কেন তারা ফোন করছে? ফোন করার আগে কেন লিখিত নোটিশ দেয়নি? যেখানে সিবিআই এর কথা অনুযায়ী দুবার তাদের প্রতিনিধি তৃণমূল ভবনে গিয়েছেন নোটিশ দিতে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে এমন জটিলতা এড়াতে স্পিড পোস্টের মাধ্যমে সুব্রত বক্সীকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় সিবিআই। কারণ স্পিড পোস্টে কোনো কিছু পাঠানো হলে তার একটি রিসিট পাওয়া যায়। স্পিড পোস্ট কেন্দ্রের ডাক বিভাগের অংশ হওয়ায় প্রমাণ হিসেবে এই রিসিটের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এছাড়াও স্পিড পোস্টে চিঠি পাওয়ার পর তা অস্বীকার করার কোনো উপায় থাকে না। সিবিআই সূত্রে খবর, দিল্লিতে সদর দপ্তরে কথা বলেই তদন্তকারীরা সিদ্ধান্ত নেন এবার আর হাতে নয়, নোটিশ স্পিড পোস্টেই। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। আমজাদা, আপনি আইনের লোক, আপনি একটা কথা বলুন যে কোনো সন্দেহ নেই যে কেউ যদি এরকম ভাবেন যে আজকে সিবিআই কোর্টে দাঁড়িয়ে যেটা বললো যে স্পেশাল কোর্ট চাই তার কারণ স্টেট পুলিশ সহযোগিতা করছে না, এই অসহযোগিতার মনোভাব শুধুমাত্র রাজ্য পুলিশ করছে তা নয়, শাসক দলের ক্ষেত্রেও তাই। আজকে পার্থবাবু বা পার্থবাবুরা যদি এরম বলেন যে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিবিআই, বিজেপির হাতের পুতুল সিবিআই, আমরা চিঠির কোনো জবাব দেব না, আইনত সিবিআই কি করতে পারে? প্রথম কথা হচ্ছে যে সিবিআইটা একটা দায়িত্বশীল সংস্থা এবং এই যে তদন্তটা হচ্ছে সে তদন্তটা তাদের ইচ্ছা অনুসারে হচ্ছে না, হচ্ছে সুপ্রিম কোর্টের ইচ্ছা অনুসারে। তো সিবিআই তো ও খুব রিলিজিয়াসলি সুপ্রিম কোর্টের কাছে বলেছে যে স্থানীয় পুলিশের কাছে কোনো আমরা সাহায্য পাচ্ছি না, এক। দ্বিতীয় কথা হচ্ছে সিবিআই সম্পর্কে সুপ্রিম কোর্টের যে বক্তব্য যে যারা এটাকে তদন্ত করছেন তাদের সততা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই, একদম কার্যত প্রশংসা করেছেন। নাও কোয়েশ্চেন হচ্ছে যে আজকে তো চিঠিটা পৌঁছেছে, সেটা তো বোঝা গেল চিঠিটা পৌঁছে, তো আমার তো মনে হলো অন্তত এইটুকু তো বলতে পারতো আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম, সেটুকু তো বললো না। তো চিঠির জবাব যদি তারা না দেয়, সিবিআই যদি অন্যান্য সূত্রে তাদের কাছে কোনো হিসেব নিকেশের ব্যাপারটা থাকে তখন সেইটাকে নিয়ে তাকে ইনভেস্টিগেশনের যা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যাবে এবং গেলে উত্তর না দিলে কি করতে হবে? উত্তর দিল না বা আরো 20 দিন 1 মাসের একটা কথা হচ্ছে সময় চাওয়া হলো, বলা হলো যে সময় চাইতে পারে, যেটা বলা হচ্ছে দিতেই হবে না, যেটা বলা হচ্ছে পুরো ভোটটা কোনোভাবে কাটিয়ে দেওয়া, বলা হলো যে আমার সমস্ত নেতারা পুরো ভোটে ব্যস্ত, তারপরে উত্তর দেব। আইনত এই কথাটাকে বলে, আমি যতদূর আইন জানি, যে জিনিসটা ডিসক্লোজ করা হয়েছে এবং তোমাকে এক্সপ্লেইন করতে বলা হয়েছে, যদি তুমি সেটাকে এক্সপ্লেইন না করো দেন ইট ইজ অ্যান অ্যাডমিশন, সেটা অ্যাডমিশন হিসেবে গ্রহণ করতেই হবে। ল অফ এভিডেন্স যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই কথাটাকে বলে। আচ্ছা, এখানে আমি অপশন 2টা রাখি। ইতিমধ্যেই কিন্তু আপনি লক্ষ্য করবেন তৃণমূল কংগ্রেস বলতে শুরু করেছে যে নথি তাদের কাছে নেই, যে জন্য সুব্রত বক্সী মুকুল রায়কে চিঠি দিলেন। তারা বললেন যে নথি আমাদের কাছে নেই, আমাদের পূর্বতন আগের দিন যেটা হয়েছে না সেইখানে একটা প্রসঙ্গ বারবার উঠছে, বাংলার মানুষও সেইটা আশঙ্কা প্রকাশ করছে যে এই কথা তুলে মুকুল রায়কে জেলে ঢোকানো বা তাকে একটা স্কেপগোট বা বলির পাঠা করে একটা নাটক তৈরি হবে, এই মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। নথি তাদের কাছে নেই, কিন্তু মুকুল রায় সমস্ত নথি পাঠিয়ে দিয়েছে সুব্রত বক্সীর কাছে, এটাও খুব প্রকাশ্যে এসছে। আবার তারই একটা কপি তৃণমূল কংগ্রেস বলতে পারে আমরা পাইনি, আমাদের অরিজিনালস নেই, না তারই একটা কপি অরিজিনালসটা কোথায় আছে সেটাও বলে দিয়েছে মুকুল রায়। জনৈক চক্রবর্তী আর একজন মানিক মজুমদার, লোকের প্রপার্টি নয়, লোকের কাছে আছে বলে হাত ধুয়ে ফেলা যাবে, তার অডিটর আছে। সুমন, এরকম না, আমরা যে হিসাব দিই নির্বাচন কমিশনকে, সমস্ত ভাউচার, তার বিল, তার রসিদ, তার উপর দাঁড়িয়ে কোথায় মঞ্চ করলাম, কোথায় মাইক আনলাম, সব বিল রসিদের উপর দাঁড়িয়ে কে চাঁদা দিল, সবকিছুর উপর দাঁড়িয়ে হিসাব দিই। সুমন, আমি যেটা বলতে চাইছি, আমি জানি না এরা কাদের কাছ থেকে লিগ্যাল পরামর্শ নিচ্ছে। প্রথম কথা হচ্ছে মুকুল রায় তার কাছে যা নথিপত্র ছিল সেই নথিপত্র পাঠিয়ে দিয়েছে, সিবিআই এর কাছেই পাঠিয়েছে,
এদের কাছেও পাঠিয়েছে, মূল নথিটা কোথায় আছে সেই ইঙ্গিতটাও দিয়ে দিয়েছে। এরা যদি বলে আমরা জবাব দেব না, সিবিআইকে তো কেউ বাধা দেবে না যে কি বলে নির্বাচন কমিশনের কাছে গিয়ে যে আপনাদের কাছে কি ওরা দিয়েছে সেইটা আমাকে দিন। দে ক্যান কালেক্ট ইট ফ্রম দ্য ইনকাম। যেটা বলছেন মুকুল রায়ের নামে এফআইআর করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কিসের করুক? কারণ তোমাকে জাস্টিফাই করতে হবে, তুমি নির্বাচন কমিশনকে হিসেব দিয়ে বলেছো এই টাকা তুলেছি, এই টাকা ছবি বিক্রি। শুধু তাই নয়, না এটার ক্ষেত্রে যখন বলা হচ্ছে যে সময়কার ঘটনা, তখন তো দায়িত্বে ছিলেন মুকুল রায়, তো সেই সময় দায়িত্বে থাকাকালীন তার জবাবটা তো তাকেই দিতে হবে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। যদি এটা মানুষ বিশ্বাস করবে যে এতদিনে আপনার এত গুরুত্বপূর্ণ দলের নথি হারালো, কিন্তু সমস্ত মুকুল রায় তখনই খোঁজ পড়লো বা জানা গেল, দল জানতে পারলো, সুব্রত বক্সী জানতে পারলেন যে মুকুল রায়ের কাছে আছে সিবিআই নোটিশ পাওয়ার পর। না, এটার পিছনে কারণটা কি, যখন যে পর্যন্ত দায়িত্বে থাকে তার দায়ভার তো তাকে নিতেই হবে। এবার তথ্য আছে কি নেই সেটা তো পরের প্রশ্ন, তথ্য কিভাবে আছে, কোথায় আছে, কারা খোঁজ করবে, কিন্তু প্রশ্ন হলো এখানে যে ভোট এলেই কি সিবিআইয়ের মনে পড়ে যায় কখনো কখনো তৃণমূল ভবনকে টার্গেট করার জন্য? ভোট এলেই কি মনে পড়ে যে চিঠিটা দেওয়ার দরকার আছে? তখন তো মুকুলবাবুকে চিঠি দিয়েছিলেন, এতদিন পর আবার চিঠিটা দিতে হলো কেন? কি একবারও মনে পড়ছে না খাস জমি, আদিবাসীদের জমি নিয়ে যে অ্যামিউজমেন্টের পার্কের উদ্বোধন করলেন ত্রিপুরার মানিক সরকার, তাকে একবার চিঠি পাঠিয়ে ভালো বললে, তার কারণ এই 8:30 আমরা এই বিষয়ে আলোচনা করব। আরেকটা কথা, সিবিআই কি রাজনীতি করছে না? রাজনীতি বিজেপি সিবিআই কে দিয়ে করাচ্ছেন, কারণ আত্মসমর্পণ না করলে অমিত শাহকে ছেড়ে দেওয়া হলো, অমিত শাহের জন্য উচ্চ আদালতে কেন সিবিআই যাচ্ছে না? মানে প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে সরাতে গেলে সিবিআই নামক জুজুকে যেভাবে কংগ্রেস ব্যবহার করে এসছে, বিজেপি কে দিয়ে ঠিক বিজেপি সিবিআই কে ভাবে ব্যবহার করে। তার আগে একবার দ্রুত দেখে নি যে আজকে কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সিবিআই এর নিরপেক্ষতা এবং সততা নিয়ে কার্যত প্রশংসা করেছেন। কি বলেছেন দেখুন। দেশজোড়া আর্থিক প্রতারণা নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রকে খুঁজে বের করতে ফের একবার সিবিআই এর ওপরই আস্থা রাখল সুপ্রিম কোর্ট। সোমবার শুনানি চলাকালীন বিচারপতি টি.এস. ঠাকুর মন্তব্য করেন, বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলি সংখ্যায় বিপুল, কিন্তু বৃহত্তর ষড়যন্ত্র খুঁজে বের করতে হলে শুধুমাত্র সংস্থার মাথাদের দিকে দেখলেই হবে না, তার সঙ্গে রাজনৈতিক নেতা, পুলিশ আধিকারিকদের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। কিন্তু এইসব তদন্তের ভার রাজ্য পুলিশের হাতে ছেড়ে দিলে তারা ষড়যন্ত্রের দিকটা নাও খতিয়ে দেখতে পারে। সেক্ষেত্রে কি বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত ক্ষতিগ্রস্ত হবে না? তদন্তের আওতা থেকে কাউকে বাদ দিলে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। বিভিন্ন রাজ্যে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলা তদন্তের স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করে এদিন সিবিআই এর আইনজীবী বলেন, লোকবল এবং পরিকাঠামোর অভাবে সমস্ত বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করতে পারছে না সিবিআই। এই পরিস্থিতিতে যে সমস্ত সংস্থার বিরুদ্ধে কমপক্ষে 5টি এফআইআর দায়ের হয়েছে এবং যেসব সংস্থা বাজার থেকে কমপক্ষে 50 লক্ষ টাকা তুলেছে, আপাতত তাদের বিরুদ্ধেই তদন্ত করা হচ্ছে। এমন 58টি সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই। এরপরই সিবিআই এর আইনজীবী আদালতে সওয়াল করেন, 2014 9 মে দেওয়া রায়ে সিবিআইকে সারদা সহ সমস্ত বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 243টি এমন সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এরপরই আদালতের কাছে সিবিআই আবেদন করে তারা যে কটি সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে তার বাইরে বাকিগুলির তদন্ত করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশ দেওয়া হোক। সিবিআই এর এই আবেদনের পর বিচারপতি বলেন, সিবিআই এর হাতে দক্ষ এবং সৎ অফিসার রয়েছে, সিবিআই চাইলে তাদের সব রকম সাহায্য করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া যেতে পারে। কিন্তু সিবিআই যদি চায় রাজ্য সরকার এই মামলাগুলির তদন্ত করবে, তাহলে সিবিআইকে সেই তদন্তের উপর নজরদারি চালাতে হবে, তাদের গাইড করতে হবে। তদন্ত চালাতে গিয়ে কি কি ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে সেই প্রসঙ্গে এদিন সিবিআই এর আইনজীবী মনিন্দর সিংহ সুপ্রিম কোর্টে বলেন, স্থানীয় পুলিশের সঙ্গে কিছু সমস্যা হচ্ছে। এই প্রেক্ষিতে বিচারপতি বলেন, আদালত পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেবে বিশেষ দল করে সিবিআইকে তদন্তে সাহায্য করতে। এরপর সিবিআই এর আইনজীবী বলেন, পশ্চিমবঙ্গে বিশেষ সিবিআই আদালত নেই, আইনজীবীর সংখ্যাও কম। এ বিষয়ে সুপ্রিম কোর্ট বলে, সিবিআই চাইলে হাইকোর্টকে বলে বিশেষ সিবিআই আদালত তৈরির বিষয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে। লিখিত আকারে জবাব দেওয়ার জন্য সিবিআই এর তরফে 2 সপ্তাহ সময় চাওয়া হয়। পরবর্তী শুনানি 27 এপ্রিল। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। একটা কথা বিজনের কথার উত্তরে বলে দিই ছোট করে, অর্গানাইজেশন থাকে, লোক বদলায়, সেটা যদি না হতো
তাহলে ন্যাশনাল হেরাল্ড নিয়ে আজকে দিল্লিতে যে কেস চলছে, তাহলে কংগ্রেস বলতো জওহরলাল নেহরু মারা গেছেন, সেহেতু আমাদের আর উত্তর দেওয়ার কিছু নেই। আগেরটা বলি, এইটা ছেদ যুক্তি দিয়েছিল। আর তৃতীয় হচ্ছে যখন বলল যে সিবিআই চক্রান্ত করছে বা বিজেপি করছে, আমার একটা প্রশ্ন, ত্রিনেত্র থেকে 5 কোটি টাকা নেওয়ার বুদ্ধি কি বিজেপি দিয়েছিল, বা জগজ্জননী কনসালটেন্ট 4 কোটি টাকা দিয়ে মমতা ব্যানার্জি 4টে ছবি কিনলো, এই বুদ্ধি কি সিবিআই দিয়েছিল? আমার প্রশ্ন হলো যে কেন্দ্রীয় সংস্থাগুলো ছিল, যেমন সেবি থেকে শুরু করে যারা ছিল, তাদেরকে কেন ডাকা হচ্ছে না? তাদের কাছ থেকে কেন জানা যাচ্ছে না যে আসলে কারা জড়িত ছিল? কি বলছো বিজন? সিবিআই কেন ডাকছে না তাদের? সিবিআই তাদেরকে ডাকছে না কেন? আমি তোমায় জানাচ্ছি, চিটফান্ড কোম্পানিগুলো তাদের রিটার্ন জমা দিত, সেই রিটার্ন জমা দেওয়ার পর এতদিন ধরে কোম্পানিগুলো চলছিল কি করে? আমি বলছি এই প্রক্রিয়া সিবিআই শুধু ডেকেছে তা নয়, এই সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে তখন থেকে তাদের ডাকা হচ্ছে। একাধিকবার সিবিআই কলকাতার সিজিও কমপ্লেক্সে তাদের ডেকে পাঠিয়েছে, এটা তথ্য। এক নম্বর। আচ্ছা, দুই হচ্ছে যে ব্যবসাগুলো বেড়েছে, তারা যদি তখন ধরার চেষ্টা করত তাহলে কিন্তু রাজ্য কোনদিন রাজ্যেই ব্যবসা হতো। আমি বলছি তুমি রোজ তাহলে তাদের গ্রেফতার করা হবে না কেন? আমি বলছি যে তুমি তোতা পাখি রোজ বলো, আজকে প্রশংসাটা হয়েছে সেটাতেও তোমার একটা মন্তব্য দিতে চাইবো। প্রশংসা যদি করে থাকে তাদের প্রশংসা করেছে, মাননীয় বিচারপতি করেছেন, সে নিয়ে আমার কোনো মন্তব্য নেই, আমি খারাপ কথা একবারও বলতে রাজি নই। কিন্তু যখন তোতা পাখি বলে, যখন সিবিআই অমিত শাহের জন্য উচ্চ আদালতে যায় না, তখন মনে হয় এটা রাজনৈতিক। খাস জমি, আদিবাসীদের জমি নিয়ে অ্যামিউজমেন্টের পার্কের একজন মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে যায়, তখন সিবিআই না বিজেপির সময় আসে, আমার কাজটা করে দিল। তার কারণ আমার এই অংশের সময় শেষ। আমি দ্রুত একবার দেখাবো যে এই অংশের মাননীয় বক্তারা কে কি বললেন। তারপর আমি যে জন্য বারবার বলছি যে বিজন আমার কাজটা প্রায় অর্ধেক করে দিচ্ছে, আমার পরবর্তী আলোচনা এবং বিতর্কের বিষয় ওই ত্রিপুরা। তার আগে দেখবো আমার এই পর্বের বক্তারা কে।